অভিশাপেই ধ্বংস হয়ে গেছে। পরশুদিনই মমতা ব্যানার্জি ধ্বংস হয়ে গেছে। আইনি পথে গেলেন মহারাজ। আমি ওয়েলকাম করেছি এক্সেন্ডে। মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্ট বসবে না, প্রমাণ করতে হবে। যা খুশি বলবেন সবাই মেনে নেবে। মমতা ব্যানার্জি যাকে যা খুশি বলবেন সবাই মেনে নেবেন। কার্তিক মহারাজের মেরুদণ্ডটা আছে, ডিফেমেশন নোটিশ দিয়ে প্রমাণ করে দিয়েছে। সন্ন্যাসী সর্বত্যাগী হতে পারে, কিন্তু আত্মমর্যাদা বোধ সন্ন্যাসী তিনি আজকে প্রমাণ হয়েছে। সবাইকে ভয় দেখান, কেস করবো, কার্তিক মহারাজের কেসে উত্তর দিন, অপেক্ষা করছি। কি অসাধারণ একটা সমাজ তৈরি করতে পেরেছি পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই মিলে, যেখানে শেখ শাহজাহানদের স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দেওয়া হয়, আর কার্তিক মহারাজদের মতো মানুষের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করা সাধু সন্তদের আমরা অপমান করতে পারি। অসাধারণ একটি রাজত্ব আমরা তৈরি করতে পেরেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। এবং এই কার্তিক মহারাজ আমাদের সমাজে কি কি করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরই বা তার অবদান কি, আজকের পর্বেই আপনাদের সামনে ব্যাখ্যা করব। তবে এটা নিশ্চিতভাবে বলা যায়, রাজনৈতিকভাবে প্রেডিকশন করা যায়, যারা আজকে সমাজে কার্তিক মহারাজদের মতো সাধু সন্তদের অপমান করছেন, তারা নিশ্চিতভাবে শেখ শাহজাহানদের রাতের বেলায় পিঠে তৈরি করে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি জেনেই কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে সাধু সন্তদেরও আক্রমণ করছেন মঞ্চের ওপর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে? যেখানে ইমাম সংগঠনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার দাবি জানানো হয়, নরেন্দ্র মোদীর সরকারকে দুশ্মন বলে কটাক্ষ করা হয়, সেই বিষয়ে একেবারেই চুপ থাকেন আমাদের রাজ্যের নিরপেক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের প্রমাণ ছাড়াই মঞ্চের ওপর থেকে দাগিয়ে দিতে পারেন সাধু সন্ন্যাসীদের এক অংশকে, তাও আবার প্রতিষ্ঠানের নাম করে রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো বিশ্ব বরেণ্য প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করতে গলার স্বর তার কাঁপে না। তার কারণ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে একটিও সংখ্যালঘু ভোট যেন এই মুহূর্তে কংগ্রেস বা সিপিএমে চলে না যায়। প্রত্যেকটি ভোট তার দরকার, তা না হলে লোকসভা নির্বাচনে ভরাডুবি আসন্ন। এই কারণেই কি মুখ্যমন্ত্রী এতটা বড় রিস্ক নিলেন? গত 19শে মে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে যে ভাষায় আক্রমণ করেছেন এবং বিজেপির হয়ে কাজ করছেন বলে যে মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি, তা নিয়ে আপনারা সকলেই জানেন যে কার্তিক মহারাজ গতকালই একটি আইনি নোটিশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার দাবি যে মুখ্যমন্ত্রীকে 4 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তিনি পরবর্তী আইনত ব্যবস্থা নেবেন। আর এই নোটিশ পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া তো দূরের কথা, আরও একবার রাজনৈতিক মঞ্চ থেকে রামনবমীর মিছিলে রেজিনগরের মুর্শিদাবাদে যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই দাঙ্গার জন্য নাম করে দায়ী করলেন এই কার্তিক মহারাজকে, তাও আবার কোনো রকমের প্রমাণ ছাড়াই। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। সব থেকে লজ্জা হয় কি জানেন, আমাদের মধ্যে এখনো অনেক মানুষ রয়ে গিয়েছেন যারা এই সমস্ত ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের মতো পবিত্র ইনস্টিটিউশনগুলিকে এই মুহূর্তে হয়তো কুনজরে দেখছেন,
কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সাপোর্ট করেন বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও গতকাল মঞ্চের ওপর থেকে বলেছেন তিনি কোনো প্রতিষ্ঠানকে বলতে চাননি, কয়েকজনের কথা বলতে চেয়েছেন, কিন্তু আপনারা ভালো করে শুনে দেখবেন মুখ্যমন্ত্রীর বলা সেই বক্তব্য যে তিনি পরিষ্কারভাবে প্রতিষ্ঠানের নাম করেছেন। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। আপনারা জানেন যে কে এই কার্তিক মহারাজ? তার কর্মকাণ্ড আপনাদের কিছুটা আজকে বলবো। তার মূলত কর্মকাণ্ড মুর্শিদাবাদকে কেন্দ্র করে, এবং সেখানে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে টোটাল 12টি স্কুল তৈরি করেছেন। আপনারা শুনলে চমকে যাবেন, সেই 12টি স্কুলে 8,000 ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, এবং সেই 8,000 ছাত্রছাত্রীদের মধ্যে 5,000 সংখ্যালঘু সম্প্রদায়ের। অর্থাৎ তার কর্মকাণ্ড পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের 70% মানুষকে মূল স্রোতে ফেরানোর জন্য তিনি যে কাজ করছেন তাকে দাগিয়ে দেওয়া হয়েছে তিনি বিজেপি করেন বলে। শুধু বিদ্যালয় বা শিক্ষায় নয়, মুর্শিদাবাদে বাল্য বিবাহ রুখতে একাধিক প্রকল্প রূপায়িত হয়েছিল এই কার্তিক মহারাজের উদ্যোগে, এবং মহিলাদের সেলাই প্রশিক্ষণ, নানাবিধ হস্তশিল্প সামগ্রী তৈরি করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর একটি চেষ্টা তিনি করে আসেন, এবং 200রও বেশি অনাথ শিশুর পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে তিনি নিয়েছেন। 1,000-এরও বেশি আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ের গণ্ডিতে তিনি আনতে সক্ষম হয়েছেন, এবং শুধুমাত্র যে বিদ্যালয়ের গণ্ডিতে এনেছেন তেমনটা নয়, ওই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একজন রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছিল, যেটা এখনো পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। এহেন কার্তিক মহারাজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারেই দাগিয়ে দিচ্ছেন বিজেপি বলে, কোনো রকমের প্রমাণ ছাড়াই। শুধু বিজেপি নয়, রামনবমীর মিছিলে নাকি যে দাঙ্গা হয়েছিল, যদিও রামনবমী মিছিলের কথা তিনি বলেননি, সেই দাঙ্গা নাকি করেছিলেন এই মহারাজ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? এবং এই শিক্ষা পশ্চিমবঙ্গবাসীর নিশ্চিতভাবে হওয়া উচিত। আমাদের দেখা উচিত যে কোন রাজনৈতিক নেতৃত্বকে আমরা দায়িত্ব তুলে দিয়েছি, যারা সাধু সন্তদেরও আক্রমণ করতে ছাড়েন না মঞ্চের উপর থেকে। যদি আপনার কোনো রকমের অভিযোগ থাকতো যে ইনি দাঙ্গা করিয়েছেন, প্রশাসন তো আপনার আইনগত আপনি ব্যবস্থা নিতেই পারতেন, কিন্তু নির্বাচনী প্রচারে মঞ্চের ওপর থেকে কেন রাজনৈতিক উদ্দেশ্যে এই বক্তব্য আপনি রাখবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আইনি নোটিশ পাওয়ার পর কি বক্তব্য রেখেছেন আপনারা শুনুন। ক্ষমা চাওয়া তো দূরের কথা, কার্যত দাঙ্গা করিয়েছেন বলে কার্তিক মহারাজের নাম উল্লেখ করেছেন। ছানা তৈরি করে বিক্রি করে, খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো বিভিন্ন ক্ষেত্রে আপনারা বলতে শুনেছেন যে ছবি আঁকা থেকে, কবিতা লেখা থেকে বা গানের সুর দিয়ে তিনি অনেক রোজগার করেন। কখনো কি শুনেছেন যে নিজের চেষ্টায় কোনো দুস্থ পরিবার, একটা বা দুটো বা 100 পরিবারকে তিনি দত্তক নিয়েছেন, বা তিনি সেই সমস্ত পরিবারের দেখভাল করছেন সরকারের বাইরে থেকে? নিজের চেষ্টায় কি কখনো করছেন? তিনি করছেন না। অথচ কার্তিক মহারাজ 1,000 জন আদিবাসীকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে 8,000 ছাত্রছাত্রী পড়াশোনা করেন, তার মধ্যে একজন আদিবাসী 10ম স্থান অধিকার করেছেন। এহেন কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী এইভাবে দাগিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমের যুক্তি থাকতেই পারে, তিনি ভাবতেই পারেন যে কোথাও অনৈতিক হচ্ছে, বা কোনো মহারাজ বা কেউ একজন এমন কিছু কাজ করছেন বিজেপির সঙ্গে জড়িত, তাহলে পার্সোনালি তাকে গিয়ে বলতে পারতেন, কিংবা তার বিরুদ্ধে যদি দাঙ্গার অভিযোগ থাকে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটাকে ব্যবহার করবেন কেন?
এবং যখন আপনাদের দেখিয়েছিলাম গতকাল পর্বে যে ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য আবেদন জানানো হচ্ছে, এই প্রমাণ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে কি একটি কথা বলছেন যে কেন তোমরা পলিটিক্সে জড়িয়ে পড়েছো, ধর্মের সঙ্গে পলিটিক্স কেন তোমরা আনছো, তোমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করো? মুখ্যমন্ত্রী কি একবারের জন্য ইমাম সংগঠনকে কোনো রকমের সতর্কতামূলক বক্তব্য রেখেছেন? মমতা ব্যানার্জি 30% মুসলমান ভোট চান, যেন তেন প্রকারণে, কিন্তু জমাতে পারছেন না। 21 সালে যেভাবে মুসলিমদের খেপিয়ে দিয়েছিল, এবারে মুসলিমরা মানে বিজেপিকে দেখলে আক্রমণ করছে, ভোটও দিচ্ছে না। কাকে দিচ্ছে আমি জানি, কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে না। মমতা ব্যানার্জি এইসব করে তিনি সাধু সন্তদের সরাসরি আক্রমণ করে মুসলমান ভোটের কনসলিডেশন চান, কারণ পরের যে লাস্ট ফেজটা আছে 1 জুন, তাতে মাইনরিটি ভোট খুব ফ্যাক্টর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 ওনার লাগবে। উনি এত চুরি করেছেন, ওনার এইসব কায়দা কানুন করে কনসলিডেট করতে হবে মুসলিম ভোটকে, আর তারপরে তো 200-500 ছড়াচ্ছেন যদি কিছু মিলে। কমপ্লিটলি ভোটের একটা পাটিগণিতের অঙ্ক, যাতে আমি যেভাবেই হোক সংখ্যাগরিষ্ঠ লোকসভার সিট জিততে পারি, যাতে পশ্চিমবাংলার মানুষ মনে করে যে আমার পরে এবার ভাইপোকে, আমাকে 15 বছর দিল, চোর ভাইপোকে আরো 15 বছর। কিন্তু কেন এত রাগ? তিনি নিজে একজন তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু সম্প্রদায়ের মানুষরা রামকৃষ্ণ মিশন থেকে ইসকন কিংবা ভারত সেবাশ্রম সংঘগুলিকে কতটা গভীরতার সঙ্গে ভালোবাসেন, মর্যাদা করেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লক্ষ্য রাখবেন না? তবে আমাদের সৌভাগ্য, আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি অন্তত এই ঘটনাটাকে সমর্থন করেননি, যিনি অন্তত তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর বলা এই বক্তব্যকে। শুধু তাই নয়, আপনারা হয়তো জানেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখার পরের দিনই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে কিন্তু দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কারণ তারা হয়তো মনে করে থাকতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের বক্তব্য রাখেন, তাহলে নিশ্চিতভাবে হামলা চালালে মুখ্যমন্ত্রীর সরকার হয়তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এ নিয়ে একেবারেই পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ঘটনা জানতেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার উল্লেখ করে দুষ্কৃতীদের তো কড়া বার্তা দিতে পারতেন, কিন্তু তিনি করলেন না। তিনি যেটা করলেন, দাঙ্গার জন্য কার্তিক মহারাজের নামটা নিয়ে নিলেন। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ব্যবহার করছেন আজ পর্যন্ত? পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের রাজনীতিতে এইভাবে মেরুকরণের অবস্থান কোনো রাজনৈতিকবিদকে নিতে দেখা যায়নি। তবে যেটা বলছিলাম, আমাদের সৌভাগ্য যে আমাদের প্রধানমন্ত্রীর পদে যিনি রয়েছেন তিনি অন্তত আমাদেরকে সম্মান করেন, যিনি পশ্চিমবঙ্গবাসী না হয়েও অন্তত গুরুত্ব বোঝেন রামকৃষ্ণ মিশনের ভূমিকা কিংবা গোটা পৃথিবী জুড়ে ইসকন বা ভারত সেবাশ্রমের ভূমিকা তিনি বিশ্বাস করেন, এবং সে নিয়ে তিনি যথেষ্টই উদ্বেগজনক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর এই ধরনের অবস্থান নেওয়ার পর। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है, और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। শুনলেন বন্ধুরা, আজকে আপনারা পর্বে লিখে জানান এমন একজন মানুষ যার গুণের কথা আপনাদের প্রথমেই জানালাম, যিনি তার নিজের কর্মকাণ্ডে সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায়ের বিভক্তি করেন না, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের 70-80% মানুষ নিয়ে কাজ করেন। সেই মানুষটিকে দাগিয়ে দেওয়া হচ্ছে কোনো রকমের এভিডেন্স ছাড়াই। আর যারা এখনো পর্যন্ত তৃণমূল করেন, তারা কি এখনো তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করতে পারবেন? অর্থাৎ আপনারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করা মানে হচ্ছে
আপনারাও কোথাও গিয়ে বিরোধিতা করছেন যে ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের এক অংশের সাধুরা তারা অসৎ, আপনারাও তার মানে এর সঙ্গে সামিল হচ্ছেন। দেখুন, আজকে ক্ষমতায় আছেন বলে নিশ্চিতভাবে অন্যায় অবিচার যা কিছু করতে পারেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে সময় কাউকে ছাড়ে না। সাধুদের বিপরীতে যাওয়া মানে হচ্ছে আপনারা অসৎ সঙ্গ নিচ্ছেন, এটাতে আর অপরিষ্কারের কোনো ব্যাপার নেই। আপনি সাধুদের বিরোধিতা করছেন, এর মানে হচ্ছে আপনি অসাধু সঙ্গে থাকতে চাইছেন। আপনাদের কাছে কার্তিক মহারাজ সমাজের শত্রু হতে পারে, আর শেখ শাহজাহান তারা নাকি স্বাধীনতা সংগ্রামী বা রাজনৈতিক ভাবাদর্শ হয়, তাহলে নিশ্চিতভাবে সেই পশ্চিমবঙ্গ সামনের দিকে এগুচ্ছে না পিছন দিকে পিছোচ্ছে, এটা বোধহয় নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন হয় না। তাই আজকের দিনেও যারা সাপোর্ট করছেন, সন্দেশখালির মতো করে একদিন শাহজাহানরা আপনার আমার পরিবারদের দিয়েও পিঠে তৈরি করাবে, সেই দিনের জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কি বলবেন আপনারা? যে কোনো বিষয়ে আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।